কারণ এটা খুব কঠিন একটা অধ্যায় এবং অনেক মানে কষ্ট হয় অঙ্কগুলো মনে রাখতে, কিন্তু আমাদের ইন্টারেক্টিভ বোর্ডের ফ্যাসিলিটিস ইউজ করে এবং আমি অনেক কিছু ঘাটাঘাটি করে তোমাদের জন্যে হচ্ছে যত মানে যে অঙ্কগুলো বইতে আছে যতটুকু সহজ করে প্রেজেন্ট করা যায় আমি তোমাদের সাথে প্রেজেন্ট করবো। আর প্রথম ইন্ট্রোডাকশনটা এখন আমরা একটু দিতে যাচ্ছি, আর এটার কমপ্লিটলি হয়তো একটা বা দুইটা ক্লাস আমরা পাবলিক প্ল্যাটফর্মে ম্যাথেটার্সে রাখবো, আর বাকি সকল ক্লাসই আমাদের পেইড কোর্সে যাবে। আচ্ছা, তো স্থিতিবিদ্যার এই কেসে আমাদের এখানে বলবিদ্যা, ওকে, বলবিদ্যার দুইটা পার্ট, একটা হচ্ছে স্থিতিবিদ্যা, আর একটা হচ্ছে গতিবিদ্যা বা সমতলে বস্তু কণার গতি, সমতলে বস্তু কণার গতি। আচ্ছা, তো বলবিদ্যার দুইটা পার্ট, একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে সমতলে বস্তু কণার গতি। এই দুইটা হচ্ছে প্রথম প্রায়োরিটি পার্ট। এই দুইটা অংশের পর আমাদের এইখানে স্থিতিবিদ্যা বা সমতলে বস্তু কণার গতি বা বলবিদ্যা কি, সেটা হচ্ছে ধরো তুমি একটা জায়গায় দাঁড়ায় আছো, ওকে, দাঁড়ায় থাকার পর তোমাকে কয়েকজন মিল ধাক্কা দিল এবং তুমি ধাক্কা ফেস করে আগের জায়গায় আগের মতো দাঁড়ায় থাকতে পারলা। এটা একটা কেস। আরেকটা কেস হচ্ছে একটা মানে তুমি বাসা থেকে বের হয়ে একটা বাসে করে আমাদের কোচিংয়ে আসলা, ম্যাথেটার্সে আসলা, ফার্মগেটে ম্যাথেটার্সে আসলা, ওইটা আরেকটা কেস। আবার ওই বাসটা আবার অন্যদিকে চলে গেল। তো এই যে দুইটা কেস, একটা কেসের প্রথম কেসটাকে আমরা স্থিতিশীল অবস্থার কেস বা স্থিতিবিদ্যার আন্ডারে ফেলতে পারি, আর সেকেন্ড কেসটাকে গতিশীল অবস্থার কেস বা গতিবিদ্যা বা সমতলে বস্তু কণার গতি এই আন্ডারে বা এই কেসে ফেলতে পারি। ঠিক আছে, ইংলিশে বলে স্ট্যাটিক্স, স্থিতিবিদ্যা, ডাইনামিক্স, সমতলে বস্তু কণার গতি বা গতিবিদ্যা। আচ্ছা, তো এটা ছিল প্রথম ইন্ট্রোডাকশন। আমি আশা করি তোমরা বলবিদ্যার এবং এই দুইটাকে একত্রে আমরা বলবিদ্যার মধ্যে ফেলি বা বলবিদ্যাকে এই দুইটা পার্টসে ভাগ করা যায় এবং কমপ্লিটলি স্থিতিবিদ্যার মধ্যে কি আছে না আছে এগুলো জিনিসগুলো বা এটার একেবারে কমপ্লিট বেসিক কি এটা আমরা আমাদের লেকচারের পরবর্তী অংশে মানে এখন হচ্ছে আমরা জানতে পারবো। আচ্ছা, ওকে, তো আমরা যদি এই স্লাইডটা মুছে ফেললাম, ঠিক আছে, এই স্লাইডটা মুছে ফেললাম। এখন এখানে কথা হচ্ছে আমরা স্থিতিবিদ্যার স্পেসিফিক অংশ, স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা, এটা আসলে কি সেটা এখন আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা, তো এই দেখতে যাওয়ার ক্ষেত্রে এখানে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টার্মটা কাজে লাগে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা স্থিতিশীল অবস্থার বজায় রাখার ব্যাপারটা, সাম্যাবস্থা। ওকে, এই ব্যাপারটা আসলে এখানে খুব ইম্পর্ট্যান্ট টার্ম বা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, ইকুইলিব্রিয়াম, ওকে, সাম্যাবস্থা। এটা খুব ইম্পর্ট্যান্ট টার্ম মিন করে এবং এই স্থিতিবিদ্যা বা স্থির থাকার যে প্রবণতা এটাকে আসলে আমরা এখানে মিন করতেছি। এবং এখানে ঘটনাটা কি ঘটতেছে আমি তোমাকে আবারও বলি, তুমি দাঁড়ায় আছো, তোমার দুইজন ফ্রেন্ড তোমাকে দুই দিক থেকে এসে ধাক্কা মারলো। আবার রিপিট করি, তুমি দাঁড়ায় আছো, তোমার দুইজন ফ্রেন্ড দুই দিক থেকে এসে ধাক্কা মারলো। হ্যাঁ, ধাক্কা মারার কেসে তুমি কোনো প্রকার মুভমেন্ট মানে তোমার কোনো প্রকার মুভমেন্ট হয়নি, তুমি আগের মতোই দাঁড়িয়ে থাকতে পারলা, ওকে, যেভাবে দাঁড়িয়ে ছিলা ঠিক সেভাবে দাঁড়িয়ে থাকলা। এই যে স্থিতিশীল অবস্থা থাকতে পারলা, এই যে সাম্যাবস্থা থাকতে পারলা, এটাকে বলতেছি আমরা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। এবং আরেকটা কেস দেখো যে তুমি সামনের দিকে ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে আগায় যাচ্ছ, তুমি সামনের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে আগায় যাচ্ছ। আগায় যাওয়ার কেসে কেউ তোমাকে ধাক্কা দিচ্ছে, কেউ তোমাকে অপোজিট দিকে ধাক্কা দিচ্ছে, বাট তোমার ত্বরণ এখানে 0 এবং তুমি যে সমবেগে আগায় যাচ্ছিলা সে সমবেগে আগে যাইতে থাকলা। এই ব্যাপারটা কীরকম যে নর্মালি তুমি বাইর হইছো, ধাক্কা দিচ্ছি মিনস ধরো যে সামনে থেকে ধরো যে খুব অল্প পাওয়ারফুল কোনো একটা ফোর্স অ্যাপ্লাইড হইলো তোমার গায়ের উপর, হইতে পারে সামান্য বাতাসের ফোর্স বা হইতে পারে কোনো একটা ছোটো বাচ্চা যেটা তোমাকে বলতেছে যে না দাঁড়ান, কিন্তু তুমি মানে বাচ্চা যেভাবে আগাইছে তুমি সমান মার্গে বা হচ্ছে সামহাও এরকম একটা কেস, হ্যাঁ, একটা ফোর্স অ্যাপ্লাইড হইলো তোমার এগেনস্টে, বাট তুমি আগে যেভাবে সমবেগে আগে যাইতেছিলা সে ভেগেই আগে যেতে থাকলা একদম, আবার রিপিট করি, 0 অ্যাক্সিলারেশনে, শূন্য ত্বরণে, ওকে, অর্থাৎ সমবেগে তুমি আগে যেতে থাকলা। এই কেসটাকেও স্থিতিশীল অবস্থা বা স্থির অবস্থা বা স্থিতিবিদ্যার আন্ডারে বা স্ট্যাটিক্সের আন্ডারে ফেলা হয়। ঠিক আছে, তো সেই জিনিসটাই আমরা এখন দেখতে যাচ্ছি। দেখো, আবার একটু রিপিট করে দেখো, এই যে একটা বক্স তোমরা দেখতেছো, এই বক্সটা একটা নির্দিষ্ট বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আগে গেল, ঠিক আছে, তো সেই কেসে এই বক্সের ক্ষেত্রে আমাদের আবারও রিপিট করি, তুমি এটাকে ধাক্কা দিলা, আবারও বলি, তুমি এখানে ধাক্কা দিলা, ধাক্কা দেওয়ার পর এটাকে সরাইতে পারলা না, আগের মতোই এই একটা জায়গায় সে পজ অবস্থা রয়ে গেল। তো এই কেসটাকে আমরা স্থিতিশীল অবস্থা বা স্থিতিবিদ্যা এই আন্ডারে ফেলতে পারি। ঠিক আছে, তো এই জায়গায় দেখো আমরা এখানে দুইটা ফিগার তোমাদের কাছে এখনই চলে আসবে। তো এখানে লক্ষ্য করো দুইটা ফিগার। ফার্স্ট ফিগার হচ্ছে, দেখো একটু লক্ষ্য করো, ফার্স্ট ফিগার হচ্ছে এই যেটা সামনের দিকে আগে যাচ্ছে, বাট স্পেসিফিক, আবারও রিপিট করি, স্পেসিফিক, যে এখানে
এই জায়গার উপর বস্তুর উপর তোমার এদিক বরাবর বল আসলো, এদিক বরাবর বল আসলো, এদিক বরাবর বল আসলো, বাট এটা কোনো প্রকার মুভমেন্ট হয় নাই, তাহলে সেই কেসে এটাকে আমরা স্থিতিবিদ্যার বা স্থির অবস্থার আন্ডারে বা সাম্য অবস্থা বলতে পারি, এটাকে স্থির অবস্থার আন্ডারে ফেলতে পারি। বাট আরেকটা জিনিস দেখো, এই বস্তুটা এদিকে আগে যাচ্ছে, কোন দিকে আগে যাচ্ছে, এদিকে আগে যাচ্ছে, বাট আরেকজন কি করছে বলো, এদিক বরাবর ধাক্কা দিচ্ছে, এদিক বরাবর ধাক্কা দিচ্ছে, যদি এখানে আর কিছু ফোর্স অ্যাপ্লাইড আছে, কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে অর্থাৎ সমবেগে এই বস্তুটা সামনের দিকে আগে যেতেই থাকলো, বেগের চেঞ্জ আসলো না, অর্থাৎ জিরো অ্যাক্সিলারেশনে সামনের দিকে আগে যেতেই থাকলো, কোনো চেঞ্জ আসলো না, সে কেসেও এই বস্তুটার যে গতি এটাকে আমরা স্থির অবস্থার গতি বা এই কেসটাকে আমরা স্থিতিবিদ্যার স্থিতি অবস্থার ক্ষেত্রে ফেলতে পারি। ঠিক আছে, তো আমি আশা করি স্থিতিবিদ্যার আলোচ্য বিষয়ের যে পার্টস এটা নিয়ে তোমরা বুঝতে পারছো। এখন এখানে এই যে কেসটা দেখছো, এই কেসটার ক্ষেত্রে এই যে একটা ব্লক বা একটা বস্তু, এই ব্লকের ক্ষেত্রে ধরো এই বরাবর F1 বল এবং এই বরাবর F1 বল অ্যাপ্লাইড হইল, ঠিক আছে, ওকে, এবং বা ধরো যে এই বরাবর F2 বল অ্যাপ্লাইড হইল, এবং সামহাও দেখলা যে এই ব্লকটার কোনো প্রকার নাড়াচড়া হচ্ছে না, তার মানে এটা স্থির অবস্থায় আছে। কিন্তু যদি এই বরাবর F1 বল এবং এই বরাবর F2 বল অ্যাপ্লাইড হয়, ঠিক আছে, তাহলে এটা আবার কি ঘুরে যাবে না কমপ্লিটলি? বলো, এটা কমপ্লিটলি এভাবে ঘুরে যাবে না? অবশ্যই ঘুরে যাবে, তাই তো? এবং এই যে ঘুরে গেল, এখানে এই কেসটাকে স্থিতির আন্ডারে ফেলতে পারবা কিনা বা সাম্যাবস্থার আন্ডারে, ইকুইলিব্রিয়ামের আন্ডারে ফেলা যাবে কিনা, এটা স্থিতিশীল অবস্থায় আছে কিনা, সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও, এই কেসটা এই আন্ডারে ফেলা যাবে কিনা। আচ্ছা, ওকে, হ্যাঁ, এই কেসটাকে স্থিতির আন্ডারে ফেলা যাবে কিনা। ওকে, এটা হচ্ছে চ্যাপ্টার 8। আচ্ছা, এই কেসটাকে স্থিতির আন্ডারে ফেলা যাবে কিনা। আচ্ছা, ওকে, এখানে তোমরা যারা যে কমেন্টটা করতেছো আমি এখানে একটু বলে দিই, এই কেসটার ক্ষেত্রে আবারও বলি, এই কেসটার ক্ষেত্রে যারা ইয়েস দিচ্ছ এটা অ্যান্সার না, কারেক্ট অ্যান্সার না, এখানে আসলে এটাকে স্থিতিশীল আন্ডারে ফেলা যাবে না, এখানে এটা টর্ক হচ্ছে। ওকে, এই যে এখানে ঘূর্ণনের ফলে কি হচ্ছে বলো, একটা টর্ক হচ্ছে, এবং এই টর্কের কেসে আবারও একটু রিপিট করি, এই টর্কের কেসে ওইটাকে নট ইন ইকুইলিব্রিয়াম বা এটাকে ইকুইলিব্রিয়াম বা স্থিতিশীল অবস্থায় বলা যাবে না। আচ্ছা, ওকে, দেন হচ্ছে এখন তাহলে আমরা একটু বলে দিই, এই জায়গার একটা স্পেসিফিক সূত্র হচ্ছে যে স্থির থাকার জন্যে, আবারও বলি, স্থির থাকার জন্যে শর্ত একটাই প্রযোজ্য, এই যে বস্তুটা, যে কোনো একটা বস্তু, ওকে, বা এই বস্তুর উপর এখানে F1 বল, এদিকে F2 বল, এদিকে F3 বল অ্যাপ্লাইড হইল, শর্ত একটাই, এদের সবগুলোর লব্ধির ভ্যালু F1 প্লাস F2 প্লাস F3, এদের সবগুলোর লব্ধির ভ্যালু 0 হবে, এবং যদি 0 হয় ঠিক তখনই এটার কেসে সাম্যাবস্থা বজায় থাকবে, একটা বস্তুর ক্ষেত্রে সাম্যাবস্থা বা স্থিতি বজায় থাকবে। তো স্থিতি বজায় থাকার জন্য শর্ত একটা জায়গায় প্রযোজ্য, সেটা হচ্ছে কি বলো, নিট টর্ক বা মানে নিট ফোর্স বা লব্ধি ফোর্সটা ভ্যালু কত হবে, 0 হবে, ঠিক আছে। সো এই কথাটা সবার কাছে ক্লিয়ার কিনা যে একটা বস্তুর ক্ষেত্রে মানে খুব সহজ একটা জিনিস আমরা কিছু ফিগার আউট করার ট্রাই করেছি, এবং এরপর হচ্ছে আমরা ম্যাথস পার্টে যাব, রূপন্তী প্রকাশনী আর কেতাবুদ্দিন স্যার বা আদার্স যে সূত্রগুলো এখানে লাগবে সেই সূত্রের পার্টে যাব, ঠিক আছে, এবং আমরা যতটুকু মানে অ্যাপ্লাইড ভার্সন আছে এটা নিয়ে আসলে আমরা আলোচনা করব। এবং এখানে যে আলোচ্য বিষয়টা সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে ওই যে ব্রিজ বানায় না, অথবা ক্রেনে করে যে হচ্ছে ক্রেনের মাধ্যমে যে এই যে বিভিন্ন জিনিস বা ওই যে র মেটেরিয়ালসগুলো উপরে উঠায়, তাই না, বা ভাঙাচুরার কাজ করে, এই জিনিসগুলো নিয়ে, বা হচ্ছে আমরা যে তারের মাধ্যমে যে ব্রিজগুলোকে আটকায় রাখে, এরকম যতগুলো স্ট্যাটিক সিচুয়েশন দেখো এগুলো স্থিতিবিদ্যার অধ্যায়ে আলোচনা করা হয়, এবং এই কনসেপ্টগুলো এখান থেকে শুরু হয়। এবং যখন তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়ো অনার্সে, তখন হচ্ছে এই পার্টস নিয়ে তোমার অনেক পড়াশোনা করতে হবে কম বেশি। আচ্ছা, ওকে, তো তাহলে দেখো আমি একটু পরের অংশে যাই। দেখো তাহলে এখানে আমাদের এই জায়গায়, তো এখানে এই জায়গায় হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে আমাদের স্থিতিবিদ্যা অধ্যায়ের এই আলোচ্য বিষয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনস কোথায় কোথায় সেটাই তোমাকে বললাম। এই যে আমাদের ব্রিজের ক্ষেত্রে যে বাসগুলো বা ট্রাকগুলো হচ্ছে একটা ব্রিজ ক্রস করে যায়, তাদের লব্ধি ফোর্সটা আসলে কোথায় পড়ে এবং কেন আসলে ব্রিজটা সাস্টেইন করে, ভেঙে পড়ে না,
কোন জায়গায় লব্ধি ফোর্সটা পড়ে, এই জিনিসগুলো আসলে স্থিতিবিদ্যা অধ্যায়ে আলোচনা করা হয় এবং সেই হিসেবে ব্রিজটা কনস্ট্রাক্ট করা হয়। ওকে, তারপর সেমভাবে তোমাদের এখানে যে এটাকে পানির ফ্লো, এটা আসলে কতটুকু ভ্যালোসিটি মেনটেন করতে পারবে, অথবা ক্রেনের মাধ্যমে এই যে আমাদের এফ বলের মাধ্যমে যে প্রোডাক্টটা উপরের দিকে উঠাচ্ছে, এটা আসলে কতটুকু পরিমাণ লোড নিতে পারবে, অর্থাৎ এই ক্রেনটার মাধ্যমে কতটুকু পরিমাণ ওজনের বস্তু উপরে উঠাতে পারবে, এই জিনিসগুলো, কারণ এই ক্রেনটাকে তো স্থির থাকতে হবে। অ্যান্ড যদি ক্রেন মানে অনেক ভারী বস্তু উঠে গিয়ে যদি ক্রেন নিজেই উল্টে যায় তাহলে তো আর হবে না, তাই না? সো এই ক্রেনটাকে স্থির থাকতে হবে। তো স্থির থাকার জন্যে এখানে কতটুকু বেশি মানে ভারী বস্তু সে আসলে মেনটেন করতে পারবে, তার ক্যাপাবিলিটি কতটুকু, এগুলো স্থিতিবিদ্যার মাধ্যমে আমরা ডিফাইন করি। এগুলো কিসের মাধ্যমে, বা হচ্ছে এই যে আমাদের রেলগাড়ি কেসে অনেকগুলো অ্যাপ্লিকেশনস আছে। আর সেইমভাবে এই যে আমাদের ক্যাবলের মাধ্যমে যে ব্রিজগুলো কনস্ট্রাক্ট করে, ওকে, এবং চায়নার মধ্যে এরকম অনেক ব্রিজ আছে এবং পৃথিবীতে অনেক ব্রিজ আছে যেগুলোর নিচে কোনো পিলার নাই, হ্যাঁ, এরকম সিস্টেমে আসলে এটা দাঁড়ায় আছে, ঝুলন্ত ব্রিজ যেগুলো। তো সেই ব্রিজগুলো আসলে কিভাবে সাম্যাবস্থা মেনটেন করে, সাস্টেইন করে, এই জিনিসগুলো আসলে স্থিতিবিদ্যার অধ্যায়ের আলোচ্য বিষয়, এবং স্থিতিবিদ্যা অধ্যায়ে আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। এবং তারপরে চলে আসে ডাইনামিক্স বা গতিবিদ্যার অংশ, যে গতিবিদ্যার অংশগুলো নিয়ে আমরা চ্যাপ্টার 9 গতিবিদ্যার যে অধ্যায়টা আছে সেখানে ডিসকাস করব কম বেশি, ঠিক আছে? তো এই ছিল আমাদের স্থিতিবিদ্যার প্রথম অংশ, যেটুকু আমরা মোটামুটি বুঝাতে চাইলাম। এখন আমাদেরকে চলে যেতে হবে স্থিতিবিদ্যা অধ্যায়ের যে ম্যাথসগুলো আছে। তার আগে স্থিতিবিদ্যা অধ্যায়ের অ্যাপ্লিকেশনে যে সূত্রগুলো আমাদেরকে পড়তে হবে, সেই সূত্রের পার্টে আমরা একটু যাই। তো এই জায়গায় প্রথমত আমাদের যেহেতু লব্ধির একটা টার্ম আসছে যে নিট ফোর্স বা লব্ধি বল কতটুকু, এটার একটা অংশ তোমরা ভেক্টর পার্টে পড়ে আসছো ফিজিক্সের ভেক্টর পার্টে। তো সেখান থেকে আমি রিলেট করবো, আমি বেশি ব্যাখ্যা ওইখানে দিব না, কারণ ওইখানে কম ব্যাখ্যা দিলে হয়ে যায়। সো সেখানে তোমরা যে জিনিসটা জেনে আসছো কম বেশি, সেটা একটু তোমাদেরকে আবার আমি রিমাইন্ডার দিয়ে দিই। দেখো যে এই যে একটা বস্তু, এই বস্তুর উপর তোমাকে যদি এই বরাবর পি বল এবং এই বরাবর কিউ বল অ্যাপ্লাই করা হয়, ওকে, এই বরাবর পি বল এবং এই বরাবর কিউ বল অ্যাপ্লাই করা হয়, তাহলে বস্তুটা কোন দিকে মুভ করবে? আরো সহজ করে বললে, তুমি দাঁড়ায় আছো, এটা হচ্ছে তুমি, তোমার উপর এই বরাবর একটা বল 10 নিউটন বল, আর এদিকে হচ্ছে বলের একক নিউটন, তাই না, এই জন্য 10 নিউটন বললাম। আর এদিক বরাবর যদি 15 নিউটন বল অ্যাপ্লাই হয়, তাহলে তুমি কোন দিকে সরে যাবা, তোমার গতি কোন দিকে হবে, তাই না? দুইজন দুই মুখ থেকে এসে তোমাকে ধাক্কা দিচ্ছে, সহজ কথা, তোমার দুইটা ফ্রেন্ড দুই দিক থেকে এসে তোমাকে ধাক্কা দিচ্ছে এবং তুমি সামনে হচ্ছে বাঁকাতারের পথে গেলা, হ্যাঁ, বা কোন দিকে আসলে তুমি যাবা, এটা আসলে আমরা ম্যাথমেটিক্যালি অ্যাকুরেটলি বের করতে পারবো। এবং কোন বলের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে তুমি মুভ করবা, আগে যাবা, বা ধাক্কা দিলে তুমি ঝাঁপায় মানে হচ্ছে গিয়ে কি বলে এটাকে, হ্যাঁ, যে ফোর্স অ্যাপ্লাই করার পর তুমি সামনে ঝাঁকুনি দিয়ে গিয়ে পড়বা, এটা আসলে ডিফাইন করা হয় এই মানে ফরম্যাটের এই সূত্রের মাধ্যমে, যেটা আমরা এখন দেখাতে যাচ্ছি, যেটাকে আমাদেরকে বলা হয় সামান্তরিকের সূত্র, লব্ধির সামান্তরিকের সূত্র বলা হয়। আচ্ছা, তো সেই কেসে আমি একটু বলে দিই, আবার একটু দেখো, এই যে বস্তুটা আছে, এই বস্তুর উপর আমাদের এখানে কি করা হলো, পি বল এবং কিউ বল প্রয়োগ করা হলো। তো এখানে লজিক যেটা বলা হচ্ছে যে এই বস্তুটা কোন দিকে যাবে সেটা ডিফাইন করবে, এই বস্তুটা কোন দিকে যাবে সেটা ডিফাইন করবে। এই যে বস্তুটার উপর একটা নির্দিষ্ট পয়েন্টে দুইটা বল অ্যাপ্লাইড হয়েছে, যে দুইটা বল অ্যাপ্লাইড হয়েছে তাদেরকে ধরে যদি একটা সামান্তরিক ড্র করা হয়, যে দুইটা বল অ্যাপ্লাইড হয়েছে তাদেরকে ধরে যদি একটা সামান্তরিক ড্র করা হয়, তো সেই সামান্তরিকের কর্ণ বরাবর ওই বস্তুটা গতিশীল হবে। যে দুইটা বল ওই বস্তুর উপর অ্যাপ্লাইড হয়েছে, সেই দুইটা বলকে স্ট্যান্ডার্ড ধরে যদি আমরা একটা সামান্তরিক ড্র করি, তাহলে ওই সামান্তরিকের কর্ণ বরাবর বস্তুটা মুভ করবে, অর্থাৎ তুমি যখন এই বরাবর মুভ করবে। এবং এই কেসে তুমি এটাও বলে দিতে পারবা যে এটা যদি 10 নিউটন বল হয়, তার সাথে তুমি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছো, মানে কত ডিগ্রি কোণ করে তুমি হচ্ছে সামনের দিকে এগিয়ে গেলা, বা আরেকটা বল যদি 15 নিউটন হয়, তার সাথে কত ডিগ্রি বল তুমি মানে ক্রিয়েট করে সামনের দিকে অতিক্রম করলা, এটাও স্পেসিফিক্যালি বের করে ফেলা যাবে। আমরা ফিজিক্সে একরকম করে পড়ছি, ম্যাথে আসলে একদম অ্যাপ্লাইড অংশ, যেটা আমরা এই অধ্যায়ে জানবে। এবং আমাদের ফিজিক্সের থেকে ম্যাথের মধ্যে আমরা অনেক ভাস্ট ক্যালকুলেশন আমরা এই অধ্যায়ে শিখতে যাচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখন বলো, এখন পর্যন্ত ওকে, আচ্ছা ওকে, তো এখন পর্যন্ত এই পর্যন্ত আবার রিপিট করি, এখন পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা সেটা একটু বলো। এই যে কথাগুলো বললাম, এই কথা পর্যন্ত কার কোনো কনফিউশন আছে কিনা, বা কথাগুলো সবাই বুঝতে পারছো কিনা সেটা একটু বলো। আচ্ছা, ফ্রি পেডের মধ্যে একটা কনফিউশন তোমাদের আছে, আমি একটু বলে দিই। আমাদের এই স্থিতিবিদ্যার কোর্সটা যেটা স্টার্ট হচ্ছে আজকের মাধ্যমে,
ওকে, এবং এই স্থিতিবিদ্যা কোর্সের নির্দিষ্ট অংশ পড়ানোর পরপরই আমরা কয়েকটা এক্সাম নিব, অর্থাৎ ধরা যায় 8.1 থেকে 8.4, 8.1 থেকে 8.4। সো এইখানে আমাদের টার্গেট প্ল্যানই এরকম যে এই 8.1 টু 8.4 পড়ানোর সাথে সাথে আমরা মানে প্রতিটা অধ্যায়ের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ বা ফুল অধ্যায়ের নির্দিষ্ট পরিমাণ অংশ পড়ানোর পরপর আমরা যে এক্সামগুলো নিব সেই এক্সামগুলোতে একটা ক্যাশ প্রাইজ মানি থাকবে, ক্যাশ প্রাইজ মানি। ওকে, তো সেক্ষেত্রে একটা ফিজ রাখা আছে যেটা ডিটেলস পোস্টের মধ্যে লেখা আছে, এবং সেই এক্সামগুলোতে তুমি যদি টপ করতে পারো তাহলে ওইখান থেকে একটা হচ্ছে টাকা তুমি অটোমেটিক্যালি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলতে পারলা। এবং এর মাধ্যমে যেটা হবে যে তুমি যদি 100% সলিডলি অ্যাক্টিভ থাকো ক্লাসগুলোতে এবং হচ্ছে সবগুলো হোমওয়ার্ক সবগুলো এক্সাম ঠিক মতো দিয়ে দাও, তাহলে তোমাকে অবশ্যই শিওর থাকা যে তুমি টপ লিস্টে থাকবা। ওকে, এবং সেক্ষেত্রে একটা ফি মানে প্রাইজ মানি তুমি এখান থেকে পেয়ে যাবা, এবং সেটা আমরা প্রাইভেট গ্রুপে জানাবো। এবং এই ক্ষেত্রে যেটা হবে যে এটাও হইতে পারে তুমি যদি সবগুলো এক্সাম সুপার ভালো দিতে পারো ফোকাসড ওয়েতে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে তুমি যে ফিজ দিয়ে এই স্থিতিবিদ্যার কোর্সে এনরোল করতে পারলা, সেই কোর্সে আরও বেশি পরিমাণ ফিজ নিয়ে তুমি কোর্সটা কমপ্লিট করতে পারবা, আরও বেশি পরিমাণ ফিজ ব্যাক নিয়ে। ওকে, তো এই জন্য এটা জাস্ট হচ্ছে তোমাদেরকে উৎসাহমূলকভাবে দেওয়া, কারণ তোমরা অলরেডি আমাদের ম্যাথেটার্স গ্রুপ চেক করলে দেখতে পারবা যে কত বেশি পরিমাণে আমরা গিফট স্টুডেন্টসদের জন্য দিই। আর স্টুডেন্টসরা ভর্তি হয় আলহামদুলিল্লাহ আমরা দিতেও পারি, আসলে যতটুকু সার্ভিস বা সাপোর্ট দেওয়া যায় আমরা চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, ওকে, তো এই হচ্ছে কথা। তো এই জন্যে আমাদের ডিটেলস পোস্টটা একটু চেক করলেও এখানে বাকি ডিটেলস পাওয়া যাবে, ওগুলো নিয়ে এখন কথা না বলে। আর পেইড আর ফ্রির মধ্যে সবসময় একটা বড় ফারাক থাকে, এই অধ্যায়টাই তুমি অনলাইনে অনেক প্ল্যাটফর্মে ফ্রিলি পাবা, বাট পেইড আর ফ্রি অনেক ডিফারেন্স। হ্যাঁ, আর পেইড মানে একটু প্রিমিয়াম ব্যাপার সেবার, এবং প্রিমিয়াম ব্যাপার সেবার না থাকলে প্রিমিয়াম লেভেলে তুমি যেতে পারবা না, এটাই রিয়েলিটি, বুঝতে পারছো? যদি ফ্রিতে সব কিছু হয়ে যায় তাহলে আসলে আমরা নিজেরাও পেইড পড়াইতাম না বা স্টুডেন্টসরা আগ্রহী হতো না। আবার লাইভ কোর্স আরও বড় একটা ফ্যাক্টর, লাইভ কোর্সের ক্ষেত্রে অনেক হচ্ছে অ্যাট্রাকশন থাকে এবং এখান থেকে সার্ভিসটা খুব ভালো লেভেলে চলে আসে, যেহেতু এখানে জুম সার্ভিসটাও থাকবে সাথে। সো তখন তুমি ইনস্ট্যান্টলি সলভ করে নিতে পারতেছো, যেটা রেকর্ডেড কোনো কোর্সের মধ্যে নাই। আচ্ছা, যাই হোক, বাদ দাও, ওগুলা প্রমোশন না করি আর, বা স্টুডেন্ট তোমরা বাকিটা ভালো বুঝো। এখন আমি ওকে, তো এখন একটু বলো আমাদের এই পর্যন্ত কোনো কনফিউশন আছে কি না বলো। আচ্ছা, প্রাপ্তি অনেকদিন পর লাইভে দেখলাম, ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে, যাই হোক, তারপরে এবার চলে আসি আমরা আমাদের লাইভের পরের অংশে যাই। তো এখন এখানে তার আগে একটু বলে দিই, আমাদের লাইভে এখনও অ্যাটেন্ডেন্স বেশি পরিমাণে হয় নাই, তোমরা একটু লাইভটা শেয়ার দিয়ে দেওয়ার চেষ্টা করো মাঝখানে। তো এখন এখানে দেখো আমি যেটা বলতে চাইছিলাম যতটুকু সহজ করে বলা যায় বলবো। তো এখানে চলে আসি, কাহিনীতে আসি। দেখো এই জায়গায় যে লব্ধিটা যে বরাবর তুমি আসলে যাবা সেইটাকে লব্ধি বলে, এবং যেটাকে আর দ্বারা প্রকাশ করে, এবং এটার যে সূত্র ছিল যেটা ফিজিক্সে তোমরা পড়ছো, একই সূত্র, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এবং এই জায়গায় ধরে নেওয়া হয় পি গ্রেটার দেন কিউ, এবং এখানে মনে রাখবা লব্ধি সবসময় বড় বলের দিকে হেলে থাকে। অবশ্যই মুখস্থ রাখো বা লাইনটা মনে রাখো, লব্ধি সবসময় বড় বলের দিকে হেলে থাকবে। ওকে, মানে সবসময় বড়, যেটা মানে এটাই রিয়েলিটি যে তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে তার মধ্যে যে ফ্রেন্ডটা তোমাকে বেশি পরিমাণে ট্রিট দেয়, হ্যাঁ, যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি তার প্রতি সমর্থন বেশি করবা, তাই না? তো যে ফ্রেন্ডটা তোমাকে বেশি সাপোর্ট করে, ট্রিট দেয় বা তোমার সাথে মানে এটা তো রিয়েলিটি না বলো? সো যেটার বল বেশি লব্ধিটা তার দিকেই যাবে। হ্যাঁ, একটা ফাংশনের মধ্যে কেউ তুমি দিলে 5,000 টাকা আর কেউ দিলে 50,000 টাকা, যারা অর্গানাইজার তারা অবশ্যই যে 50,000 টাকা দিছে তাকে প্রায়োরিটি বেশি দিবে। সো লব্ধিটা সবসময় বড় বলের দিকে হেলে থাকবে। এখানে আর আলাদা করে বেসিক বোঝার দরকার নাই, এটা খুব কমন সেন্স, ঠিক আছে? এভাবে বুঝে রাখো। তাও ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে যেগুলো আমরা আস্তে আস্তে মানে এগুলো নিয়ে এক্সপ্রেস করবো ইনশাল্লাহ। ওকে, সো তারপর চলে আসো এই জায়গায়, এই যে রুট আছে, তো এইখানে এই যে লব্ধির কথা, আর তুমি বললাম না যে আসলে একটা নির্দিষ্ট কোণ করে তুমি দৌড় দিবা বা তুমি মুভ করবা, তো কত কোণ করে মুভ করবা সেই কোণটা এই সূত্রের মাধ্যমে বের করে। tan θ = 10 মানে সাইন বাই কজ, মনে রাখবা। হ্যাঁ, তো কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এবং এখানে এভাবে মনে রাখবা থিটাটা কার সাথে আছে, এক সেকেন্ড, এটা হচ্ছে আলফা, হ্যাঁ, আর এটা হচ্ছে থিটা। ওকে, তো থিটাটা কার সাথে আছে, পি এর সাথে আছে, বড় বলের সাথে আছে। তো যার সাথে থিটা থাকবে, এই যে থিটা যার সাথে থাকবে সে মুক্ত অবস্থায় থাকবে, সে মুক্ত অবস্থায় থাকবে। ওকে, তো এখন যদি আমি তোমাকে আমি এখান থেকে আরেকটা কোণ বের করতে বলি, দেখি কয়জন ভালো বুঝছো। এটাকে যদি তুমি বিটা বলো তাহলে এখানে 10 বিটা
সমান ইকুয়েশন কি হবে একটু দেখি তো কমেন্ট বক্সে, দেখি কার কার অ্যান্সার আছে। ভালো বুঝতে পারছো। টেন বিটা সমান কি হবে, এই ইকুয়েশনটা একটু আমাকে কমেন্ট বক্সে শর্টলি লিখে দাও। টেন থিটার ক্ষেত্রে এটা তো বললাম, এই কোণটা হচ্ছে বিটা, কিউ বলের সাথে বিটা কোণ আছে, তাহলে ইকুয়েশনটা কি হতে পারে সেটা একটু বলো। ইকুয়েশনটা কি হতে পারে একটু লিখে দেখা তো দেখি। ওকে, আচ্ছা ওকে, হ্যাঁ ইকুয়েশনটা একটু লেখো। আচ্ছা, পেইড পোস্টের লিঙ্ক ক্যাপশন চেক করো ভাই, আগে এখন কনসেন্ট্রেশন দাও, এখানে কনসেন্ট্রেশন দাও। আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ, এই যে অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, গুড। সো আমি বলে দিই কি বলছি, থিটা যার সাথে থাকে সে মুক্ত অবস্থা থাকে। তো তাইলে দেখো পি মুক্ত অবস্থা ছিল, এখন বিটা মানে জাস্ট এই কেসে বিটা হচ্ছে এখানে কিউ এর সাথে আছে, তাহলে কিউ মুক্ত অবস্থা থাকবে। আর 10 মানে সাইন বাই কস, তার মানে পি সাইন এখানে হচ্ছে আলফা আর পি কজ আলফা, ঠিক আছে। সো যারা এই সূত্রটা আগেরটা বুঝতে পারছো তারা এখান থেকে এই সূত্রটাও ইজিলি লিখতে পারবা, তাই না? হ্যাঁ, এই তো অনেকে লিখে ফেলেছো। ওকে, এই তো অনেকে লিখে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, গুড গুড, খুবই ভালো। যারা এখনো লাইভটা শেয়ার দিতে পারো নাই, দ্রুত ফ্রেন্ড তোমার টাইম লাইনে লাইভটা শেয়ার দিয়ে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা ওকে ওকে ওকে, হ্যাঁ। সো স্টুডেন্টস, আমরা এখানে থেকে তো এইটুকু জিনিস জানলাম। এখন এইটার পর, হ্যাঁ এটা অনেকে ক্লিয়ারলি অ্যান্সার দিতে পেরেছো। এটার পর এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে পি এবং কিউ এর কেসে যে বল দুটো, আমি কয়েকটা কেস তোমাদের শুধু একটু বলে দিব যেগুলো এমসিকিউতে লাগবে এই অধ্যায়ের জন্য। যে ফার্স্ট কেস সেটা হচ্ছে পি ইকুয়াল টু কিউ হলে কি হবে, অর্থাৎ দুইটা বলে যদি সমান হয়, যে তোমাকে তোমারই দুইটা ফ্রেন্ড 10 নিউটন বলে দুই দিক থেকে মানে 30 ডিগ্রি কোণ করে তোমাকে কি করলো, ধাক্কা দিল। তো এই কেসে তুমি কোন দিকে মুভ করবা, অর্থাৎ পি ইকুয়াল টু কিউ হলে, অর্থাৎ বল দুইটা সমান হলে তখন কি হবে, ঠিক আছে? তখন কি হবে সেটা এই সূত্র থেকে, মানে তুমি কোন দিকে মুভ করবে অ্যাকচুয়ালি সেটা এই সূত্র থেকে বের করা যাবে। দেখো যখন লব্ধির ভ্যালু কত হবে সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার, দেখো পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি অফ কজ আলফা, তাই না? তাহলে এখানে যেটা লেখা যায় 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা, তাই তো? সো রুট ওভার 2p স্কোয়ার কমন গেলে 1 প্লাস কজ আলফা, তো 1 প্লাস কস 2a সমান 2 কজ স্কোয়ারে, তাই না? সো 2p স্কোয়ার ইন্টু 2 কজ স্কোয়ার আলফা বাই 2, তাই না? তাহলে এখানে কি হয়, 2 ইন্টু 2 4, তাহলে এখানে 2p কজ আলফা বাই 2। তো এই হয়ে যাচ্ছে তখন আর এর ভ্যালু, ঠিক আছে? তো এই জিনিসটা এমসিকিউর জন্য লাগবে, এক নম্বর কেস পি ইকুয়াল টু কিউ হলে আর এর ভ্যালু কত আসে সেটা আমরা দেখতে পারলাম, এবং এটা মুখস্থ রাখবা। এবং এটা কোয়েশ্চেনটা কি আমি একটু বলে দিই, 30 ডিগ্রি কোণে তোমার দুইজন ফ্রেন্ড 5 নিউটন বলে তোমাকে ধাক্কা মারলো, তাহলে তুমি কত বলে সামনে মুভ করবা? 30 ডিগ্রি না দিয়ে 60 ডিগ্রি দিই, হ্যাঁ 60 ডিগ্রি দিই, যেহেতু ক্যালকুলেটার ছাড়া করে দিব। সো তখন তোমার এখানে লব্ধি হবে 2 ইন্টু এই যে 5 নিউটন বলে ধাক্কা দিচ্ছে পি ইন্টু কস আলফা বাই 2, দ্যাট ইজ 60/2, দ্যাট ইজ 30। কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তো ওই 2 এর সাথে এই 2 কাটা যাবে, তাহলে হয়ে যাবে 5√3 নিউটন, এটা হয়ে যাবে এত। সো এত নিউটন বলে তখন তুমি সামনে আগায় যাবা, ওকে? এত নিউটন বলে তুমি তখন সামনে আগায় যাবা। এই কথাটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, এই কথাটা সবার কাছে আচ্ছা ক্লিয়ার কিনা সেটা একটু বলো। আচ্ছা, এই কথাটা সবার কাছে ক্লিয়ার কিনা সেটা একটু বলো। জাস্ট আমরা যেটুকু এখন দেখাইলাম সেটুকু সবাই বুঝছো কিনা তাতে একটু জানাও, সেটুকু বুঝছো কিনা। এরপরই আমরা নতুন অংশে চলে যাচ্ছি। আচ্ছা, তো হ্যাঁ অনেকেই বলতেছো, সবার ঠিক আছে, গুড, আলহামদুলিল্লাহ। এবার দেখো আমরা যেটা করব যে পি ইকুয়াল টু কিউ হলে এই যে এখানে আমাদের টেন থিটার যে সূত্রটা আছে এই সূত্রের অ্যাপ্লিকেশনটা কীরকম হয় সেটা এখন দেখব।
ঠিক আছে, এই সূত্রের পার্টটা কীরকম হয় সেটা এখন দেখবো, দাঁড়াও। ওকে, তো এই সূত্রের ক্ষেত্রে পি ইকুয়াল টু যদি কিউ বসায় দাও, তাহলে আবারও বলি, দেখো এই সূত্রের ক্ষেত্রে পি ইকুয়াল টু কিউ বসায় দিলে, ওকে ওকে আচ্ছা, হ্যাঁ, পি ইকুয়াল টু কিউ বসায় দিলে টেন থিটার কেসটা কি আসে দেখো, টেন থিটার কেসটা, টেন থিটা ইকুয়াল টু পি সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস পি কজ আলফা, এবং উপর থেকে এবং নিচ থেকে দেখো পি কমন যায়, তাহলে সাইন আলফা বাই 1 প্লাস কজ আলফা, উপর থেকে এবং নিচ থেকে পি কমন যায়, সেটা কাটাকাটি যায়, এবং সাইন আলফা সমান 2 সাইন ত্রিকোণমিতির সূত্র দেখছো ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি, অথচ শর্ট সিলেবাসে ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি বাদ দিছে, কি ফাইজলাম এটা করছে। 1 প্লাস কজ আলফা সমান হচ্ছে 2 কজ স্কয়ার আলফা বাই 2, 2 বাদ গেল, এটার সাথে এটা কাটাকাটি গেলে কজ আলফা বাই 2, সো সাইন আলফা বাই 2 বাই কজ আলফা বাই 2, দ্যাট ইজ 10 আলফা বাই 2, অ্যান্ড এ পাশে আছে 10 থিটা, তাই না? তাহলে এখানে বলো থিটা ইকুয়াল টু আলফা বাই 2, অ্যান্ড এটা কি ইন্ডিকেট করে বলো, এটা কি ইন্ডিকেট করে বলো? ওই যে মানে ব্যাপারটা এরকম আর কি, আননোন একটা কেস, যে আসলে দুজনকে সমান দৃষ্টিতে দেখা, হ্যাঁ, দুজনকে সমান দৃষ্টি, যে তোমার দুইটা ফ্রেন্ড, দুজনই তোমাকে 5 নিউটন এবং 5 নিউটন বলে ধাক্কা দিছে, তুমি আর কারো দিকে যেতে পারলে না, তুমি তখন যেহেতু তোমাকে দুইজনই সমান পরিমাণ হচ্ছে ট্রিট দেয়, বা দুজনই সমান পরিমাণ ডোনেশন করলো, তখন তুমি আর কারো দিকে যেতে পারছো, তখন তুমি বরাবর সামনে, হ্যাঁ, তুমি ডানে বামে কারো চিনো না, সরাসরি তুমি দৌড় দিলা, এরকম একটা কেস আর কি, হ্যাঁ, ডানেও গেলে না বামেও গেলে না, মানে এটা ইন্ডিকেট করতেছে আর কি, যে থিটা হচ্ছে কত কোণে যাচ্ছে, সো অর্ধার্ধি কোণে যাচ্ছে, তার মানে তুমি 60 ডিগ্রি কোণে তোমাকে যে তুমি যে মানে 60 ডিগ্রি কোণে যে দুজন তোমাকে ধাক্কা দিল, তুমি আর কারো দিকে গেলে না, সমান বলে ধাক্কা দেওয়ার কারণে তুমি মাঝখান বরাবর দৌড় দিলা, হ্যাঁ, অর্থাৎ এই জিনিসটা বোঝাচ্ছে, অর্থাৎ আলফা থিটা ইকুয়াল টু আলফা বাই 2, তখন অন্তর্গত কোণের মাঝখান দিয়ে ওকে হচ্ছে আমাদের লব্ধিটা গমন করবে, ঠিক আছে কথাটা? তো এই কথাটা সবার কাছে কি ক্লিয়ার হয়েছে বলো? এই কথাটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এই কথাটা সবার কাছে ক্লিয়ার কিনা? অর্থাৎ এখানে কি বুঝতে চাইলাম বলো, যে এই যে তুমি হ্যাঁ, তোমাকে তোমার একটা ফ্রেন্ড এই বরাবর 10 নিউটন বলে ধাক্কা দিল, আরেকটা ফ্রেন্ড এই বরাবর 10 নিউটন বলে ধাক্কা দিল, সো তখন এবং মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এই কেসে আমরা সূত্র পাইছি লব্ধি আর ইকুয়াল টু পি কজ, আবারও বলি আর ইকুয়াল টু পি কজ আলফা বাই 2, তাই না? এই কেসে দেখো লব্ধি আর ইকুয়াল টু 2p কজ আলফা বাই 2, তাই না? 2p কজ, ওকে, 2p কজ আলফা বাই 2, তো এখানে এটার ইন্ডিকেশন কি তাহলে? 2 ইন্টু পি এর মান হচ্ছে 10 ইন্টু কজ আলফা, আলফার মান হচ্ছে 60 বাই 2 30, কজ 30, দ্যাট ইজ √3 বাই 2, আমি এখানে 10 দিয়ে দিলাম, তাহলে 10√3 বলে তুমি হচ্ছে গতিশীল হইলা, হ্যাঁ, 10√3 বলে গতিশীল হইলা, ওকে। কিন্তু দেখো দুইজনে কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমাকে 20 নিউটন বলে ধাক্কা দিছে, তুমি কিন্তু 20 নিউটন বলে যাও নাই, 10√3 বলে গতিশীল হয়েছো এই কেসে, এবং এক্ষেত্রে থিটা যে কত কোণে তুমি যাবা সেটা হচ্ছে সূত্র আলফা বাই 2 এই কেসে, তার মানে ঠিক মাঝখান বরাবর 30 ডিগ্রি ঠিক মাঝখান বরাবর তুমি গতিশীল হইলা, দ্যাট ইজ অবলি আর ইকুয়াল টু 10√3, ঠিক মাঝখান বরাবর তুমি গতিশীল হইলা, এই হচ্ছে এখানকার কেস, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি মোটামুটি বুঝতে পারছো, এটা কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি প্রুভড, এবং এখানে কোনো ভেজাল নাই, হ্যাঁ, যে আসলে কি হবে না হবে, এখানে কোনো কনফিউশনের জায়গা নাই। আচ্ছা, ওকে আচ্ছা, তা আমাকে একটু জনগণ বলো, স্থিতিবিদ্যার এই লেকচারের এই কন্টেন্ট নিয়ে তোমরা এইটুকু পর্যন্ত তো আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছো, আশাবাদী, তাই না? তো আমরা প্রথমে যেটা বলেছিলাম, আমি আবার একটু তোমাদেরকে স্মরণ করে দিই, আমরা প্রথমে যেটা বলেছিলাম, ওকে, যে স্থিতিবিদ্যার কেসে প্রথমে আলোচনা কেসে যেটা বলেছিলাম, দেখো যে আমাদের স্থিতিবিদ্যার কেসে, আচ্ছা হ্যাঁ, স্থিতিবিদ্যার কেসের অ্যাপ্লিকেশন পার্ট হচ্ছে এই যে এগুলো, যে একটা ব্রিজে তুমি উঠলে, ওকে, আচ্ছা, তো অ্যাপ্লিকেশন পার্টই হচ্ছে যে ব্রিজের মধ্যে দিয়ে এই যে আমাদের যানবাহন যাচ্ছে, এগুলোর
ব্যালেন্সে কীভাবে রাখতেছে, ব্যালেন্স কীভাবে হচ্ছে এবং এখানে কেন ভেঙে পড়তেছে না, বা এই জায়গায় আমরা একটা ক্রেন বা হচ্ছে এই যে পানির পাম্পের, এটা বাদ দিতে অনেক কম বুঝবে, এই যে একটা ক্রেন কী পরিমাণ ভর উঠায় নিচে দিতে পারবে, বা এই যে আমাদের এগুলো টেনে নিয়ে যাচ্ছে কী পরিমাণ আসলে এনার্জি লাগবে, বা এই যে এটা যে সাস্টেইন করতেছে ঝুলন্ত ব্রিজগুলো, এগুলো সাস্টেইন করার কেসে যে স্ট্যাটিক অবস্থাটা, স্থিতিশীল অবস্থা, অর্থাৎ যেখানে স্থিতিশীল অবস্থাযুক্ত কিছু দেখবা সেখানে স্থিতিবিদ্যার অ্যাপ্লিকেশন। এবং সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখন তুমি কি দেখতেছো, এখন তুমি দেখতেছো তুমি এই বরাবর গতিশীল হবা। কিন্তু কথা হচ্ছে দেখো খেলা এখন জমবে, দেখো খেলাটা কখন জমে যতটুকু বোঝানো যায় আমি চেষ্টা করতেছি ততটুকু সহজ করে বলতে। খেলাটা হচ্ছে কোন জায়গায় দেখো, সেটা হচ্ছে এই যে তুমি এই বরাবর 10√3 বলে, আমরা তো স্থির অবস্থা নিয়ে কথা বলতেছি, 10√3 বলে যাইতা, তোমাকে যদি কেউ এই বরাবর, ওকে যে বরাবর তুমি গেছিলা তার অপোজিট বরাবর 10√3 বলে ধাক্কা দেয়, আবার তুমি ওই বরাবর যাইতে চাইছিলা, হ্যাঁ, কিন্তু কেউ যদি এই বরাবর 10√3 বলে ধাক্কা দেয়, তখন তোমার অবস্থা কি হবে? তখন তুমি কি যাইতে পারবা নাকি পজ অবস্থায় থাকবা? যাইতে পারবা না। একটু কমেন্টে জানো, দেখি কারা কারা আসলে বুঝতে পারতেছো কথাগুলা। তখন কি যাইতে পারবা নাকি যেতে পারবা না? হ্যাঁ, তখন যাইতে পারবা নাকি যেতে পারবা না? সেটা একটু জানাও। তখন তুমি সামনে কি যেতে পারবা নাকি যেতে পারবা না? যারা নতুন অডিয়েন্স আছো তাদের সুবাদে আবার একটু বলে দিই, স্থিতিবিদ্যার আমাদের টোটাল লাইভ কোর্স আজকে থেকে শুরু হয়েছে, যেটা সেকেন্ড ইয়ারের আসলে রেগুলার ব্যাচের ক্লাস, আমাদের সেকেন্ড ইয়ারের ডিটেলড কোর্সের শর্ট সিলেবাস বা ফুল সিলেবাস যারা এনরোল করেছিল। তো সেই কেসে এখানে অনলাইনে আমাদের এই অধ্যায়টা আজকে শুরু হয়েছে, যেটা ফার্স্ট লাইভ আমরা হচ্ছে এখানে মানে অনলাইনে আজকে নিচ্ছি, এবং এটা আসলে রেগুলার কোর্সের একটা ক্লাস, তবে স্পেসিফিক অধ্যায় অনুযায়ী আমরা কার্যক্রম চালাচ্ছি। সো এখানে সুবিধা যেটা, সেটা হচ্ছে তুমি স্পেসিফিক কোনো একটা চ্যাপ্টারের সমস্যা থাকলে আমাদের কোর্সে জয়েন করার সুযোগ পাচ্ছ। মানে এরকম না যে আমরা নতুন নতুন কোর্স অনেক লঞ্চ করতেছি, আমাদের এক্সিস্টিং যে কোর্সগুলো আছে সেগুলোরই আসলে যখন নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে সেগুলো তোমাদেরকে বলা হচ্ছে যে এখানে চ্যাপ্টার শুরু হচ্ছে, তোমাদের যদি অধ্যায়ের সমস্যা থাকে তুমি তাইলে ভালোভাবে যদি লাইভে শেষ করতে চাও তুমি তাহলে জয়েন করতে পারো, এটার একটা ফ্যাসিলিটিস তোমাকে আমরা দিচ্ছি। আচ্ছা, ওকে, হ্যাঁ, এই যে যেতে পারবো না, গুড, ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি। সো তখন আর তুমি যেতে পারবো না। সো বন্ধু বান্ধব যারা আছে, যেহেতু ম্যাক্সিমামেরই স্থিতিবিদ্যা নিয়ে সমস্যা, কনফিউশন, টেনশন, তো যারা 21 ব্যাচের আছো, এটা কিন্তু 21 ব্যাচের ক্লাস, যারা 21 ব্যাচের আছো তারা হচ্ছে ফ্রেন্ড সার্কেল থেকে একটু কম বেশি মেনশন দাও, কারণ আমাদেরও একটু হেল্প হয় আসলে, আমরা তো আসলে বিশাল একটা বাজেট আছে এই কোর্সের জন্যও, সো আমাদেরও আসলে একটু হেল্প হয়, ঠিক আছে? আচ্ছা, তো আর তোমাদেরও ক্লাসগুলো তখন আরও সুন্দর হবে। আচ্ছা, তো তাহলে এই ছিল আমাদের প্রথম কথা, এবং এখানে আমরা এটার পরের যে অংশগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই, দেখো পরের যে কেসটা, হ্যাঁ আচ্ছা পরের কেস, ওকে, পরে আর সূত্র নিয়ে না গিয়ে আমি একটা এক্সাম্পল ম্যাথে যাই, ম্যাথ প্র্যাকটিস। আমি কেস আকারে ম্যাথগুলো দেখাবো, ঠিক আছে, যাতে তোমার কাছে মানে একদম কোরিলেট করতে পারে, এবং তারপর আমি যেগুলো প্রুফ করে দেখাবো, এই শর্তগুলো প্রুফ করার পর যখন আমি সৃজনশীল করাবো তখন তোমার কাছে পারবা, মানে তোমার কাছে অনেক সহজ লাগবে। এবং স্থিতিবিদ্যা অধ্যায়টা আমি এমনভাবে পড়াবো, আবারও বলে দিই, চেষ্টা আছে আমার এমনভাবে পড়ানো যাতে তোমার অধ্যায়টা অনেক সহজ লাগে, এবং যেহেতু একদম ইঞ্জিনিয়ারিং কেসে এটা খুব প্র্যাকটিক্যাল একটা চ্যাপ্টার এবং খুব মানে অ্যাপ্লাইড একটা চ্যাপ্টার, সো এটা লাগবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো আমরা একটু দেখি, দেখো তোমাকে আমি একটা কেস দিলাম, একটা কেস তোমার এখানে যে কেসটা আছে, যে তোমাকে এই বরাবর একটা বল প্রয়োগ করতে বলা হইলো, যেটার মান ধরো যে 30 নিউটন, এই বরাবর একটা বল প্রয়োগ করলা যেটার মান হচ্ছে 20 নিউটন, এবং তাদের লব্ধি হচ্ছে আর, তাদের লব্ধি বললাম আর। এবার কথা হচ্ছে সেকেন্ড কথা, সেটা হচ্ছে এই কেসে তুমি প্রথম বলটাকে দ্বিগুণ করে ফেলতেছো। আচ্ছা, আবার বলি, আচ্ছা প্রথমটা কি বললাম? 30 নিউটন। প্রথম বলটাকে তুমি দ্বিগুণ করে ফেলছো, অর্থাৎ প্রথম বলটাকে তুমি 60 নিউটন করে ফেলছো, এবং এক্ষেত্রে লব্ধিটা এই পর্যন্ত ছিল, লব্ধিটাও দ্বিগুণ হয়ে গেছে। সেকেন্ড কেসে লব্ধিটা 2 বার হয়ে গেছে। তো কোয়েশ্চেন ইজ বলদ্বয়ের যে অন্তর্গত কোণ, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। প্রথম বলটাকে তুমি দ্বিগুণ করছো, বলে নাই যে প্রথম বলটাকে তোমার অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। তো এই কেসে তাহলে এখন বলো লব্ধি, ওই যে বলদ্বয়ের অন্তর্গত কোণ কত সেটা তোমাকে বের করতে বলছে, ফাইন্ড আউট করতে বলছে। এবার খেলায় আসো তাহলে, চলো আমরা এবার অঙ্কটা করি। তো ফার্স্ট অফ অল এখানে যেটা বলা আছে যে 30 নিউটন এবং 20 নিউটনের কেসে আমাদের লব্ধির মান হচ্ছে আর,
ঠিক আছে। আচ্ছা, তো 30 নিউটন এবং 20 নিউটন ক্ষেত্রে লব্ধি বল যদি আর হয়, তাহলে আর ইকুয়াল টু আমাদের সূত্র যেটা ছিল সেই সূত্রটা অ্যাপ্লাই করি, যে 30 স্কোয়ার, তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে বসো, প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 30 ইন্টু 20 ইন্টু কজ আলফা। ক্যালকুলেটর নিয়ে একটু বসো স্টুডেন্টস, আমার কাছে ক্যালকুলেটর আমার খুঁজতে হবে, একটু ক্যালকুলেটর নিয়ে বসো, আমাকে একটু হেল্প করবা অঙ্ক করার সময়, হ্যাঁ একটু হেল্প করবা। 3 × 9, ওকে 900, আর তারপর হচ্ছে 400, একটু হেল্প করবা যোগ বিয়োগে, 3 × 2 = 6, 6 × 2 = 12, 1200 কজ আলফা। তাহলে 9 × 4 = 13, তাই না? 1300 যোগ 1200, আচ্ছা লাগে নাই, আলহামদুলিল্লাহ। এখন দেখ, এটা হচ্ছে প্রথম কেস, প্রথম ক্ষেত্রে, তাই না? এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, প্রথম বলটাকে 60 নিউটন করেছি এবং লব্ধি 2r হয়ে গিয়েছে। সো চলো দ্বিতীয় ক্ষেত্রে নিয়ে কথা বলি। দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি 2r, দ্যাট ইজ 2r স্কোয়ার বা 2r ইকুয়াল টু √ওভার অফ, হ্যাঁ তাহলে 60 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 60 ইন্টু 20 ইন্টু কজ আলফা, ধরি অন্তর্গত কিন্তু আলফা ধরেছি, তাই না? তাহলে এখানে দেখো 6 × 6 = 36, আর হচ্ছে 6 × 6 = 36, দেখো 36, আর হচ্ছে 2 × 2 = 4, 400, তাই না? 36 × 40 প্লাস 6 × 2 = 12, 12 × 2 = 24, ঠিক আছে? তো 2r এর ক্ষেত্রে কিন্তু এটা আসছে, তাই না? তো 2r এর ক্ষেত্রে হচ্ছে এত, বা r ইকুয়াল টু হাফ ইন্টু √ওভার এই রাশিটা। ওকে, সো এখন বলো, এই যে আমরা নর্মাল একদম ট্রেডিশনাল নিয়মে আমি তোমাকে অঙ্কটা করে দেখাচ্ছি, কোনো প্রকার শর্টকাট বা আদার্স সিচুয়েশনে যাচ্ছি না, একদম ট্রেডিশনাল ওয়েতে যাচ্ছি। তো এখন হচ্ছে r ইকুয়াল টু এই কেস, তোমাকে এখানে আলফার ভ্যালু চাইছে, r ইকুয়াল টু এই কেস। সো সেক্ষেত্রে এখন এই রাশিটা সমান এই রাশি তুমি লিখতে পারবা, সহজ কথা, তাই না? লিখতে পারবা। সো সেটা একটু লিখে দিই, দেখো এখানে স্পেস আছে কিনা, হ্যাঁ আছে। ওকে, কেউ যদি করে ফেলতে পারো অ্যান্সার দিতে পারো, সমস্যা নাই, যারা একটা অ্যাডভান্স স্টুডেন্টস আছো, বাট আমি একটু প্র্যাকটিক্যাল কেস দিয়ে অঙ্কটা করার চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা। সো আর সাথে সাথে একটু যদি ফ্রেন্ডসদের কথা, কোনো ফ্রেন্ডসের কথা মনে পড়ে, স্মৃতি মনে পড়ে, কী করবা, তাকে মেনশন দাও। ওকে, প্রশ্ন মতে কোনো ফ্রেন্ডের স্মৃতি মনে পড়লে অর্ধেক করতে গিয়ে এখন তাকে মেনশন দাও, তাকে বঞ্চিত কইরো না। কজ আলফা ইকুয়াল টু হাফ ইন্টু √ওভার 1 2 3, তাই না? 3600 400 প্লাস 22400 কজ আলফা। এখন দেখো এই যে শর্ত মতে লিখলাম, অজানা রাশি কিন্তু আলফা। সো বুঝতেই পারছো ক্যালকুলেশন করলে এই অজানা রাশির ভ্যালু ধুমধুম করে চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? আসো, ওকে আসো। সো এখানে দেখো, হ্যাঁ তাহলে এই কেসে, আচ্ছা তাহলে এবার দেখো উভয় পাশে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে 1300 প্লাস 1200 কজ আলফা ইকুয়াল টু, স্কোয়ার করে দিলাম 1/4 অফ 4000 প্লাস 2400 কজ আলফা। সো 4 13 52, 4 12 48 কজ আলফা 400, 4000 আর 2400 কজ আলফা। তাহলে 4800 থেকে 2400 গেলে কত হয়? 2400। 4000 থেকে 5200 গেলে কত হয়? 1200, -1200 অ্যাকচুয়ালি, এটার সাথে এটা কাটা গেলে 2। কজ আলফা ইকুয়াল টু -1/2 কজ 120 ডিগ্রি আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, তাই না? আমি কি ঠিক করেছি একটু বলো কমেন্ট বক্সে, হ্যাঁ আমি ঠিক করেছি কিনা একটু বলো। আচ্ছা, হ্যাঁ অঙ্কটা সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলো ফার্স্ট। অঙ্কটা সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলো।
আচ্ছা ওকে 120 ডিগ্রি, তাই না? আচ্ছা সো এখানে দেখো, এবার দেখো কোয়েশ্চেন তোমাকে দিই, এবার দেখো কোয়েশ্চেন দিই তোমাকে, দেখো লক্ষ্য করো এই জায়গায় দেখো 30 নিউটন 20 নিউটন 10-এর গুণিতক, 10-এর গুণিতক। সো কোয়েশ্চেনটা হচ্ছে এটা, দেখো মূল কোয়েশ্চেনটা হচ্ছে এটা হবে যে 3p এবং 2p, পি এর মান 10 ধরে নিলে 30 20, 3p এবং 2p মানের বল দুটির লব্ধি আর। তারপর পরে কথা, প্রথম বলটিকে দ্বিগুণ করলে লব্ধি দ্বিগুণ হয়। এরপরে কোয়েশ্চেন, বলদ্বয়ের অন্তর্গত কোণ কত? বলদ্বয়ের অন্তর্গত কোণ কত? সো 30-এর জায়গায় 3p, 20-র জায়গায় 2p, আর এর জায়গায় আর আছে 2r আছে, 60-র জায়গায় হচ্ছে আমাদের 6p। কেস ক্যালকুলেশন করলে, তুমি যদি ক্যালকুলেশন করো দেখো এখানে এখানে কিন্তু আমাদের 100 ডিগ্রির অ্যান্সার আসছে, যেখানে এক্সাক্ট যে আমরা 1300 1200 বলতেছি ভ্যালুগুলো, এগুলো কিন্তু আসে না, এগুলো কাটাকাটি গিয়ে ডিগ্রির অ্যান্সার আসছে এবং একটা অনুপাত আসছিল লাস্টে। সো অনুপাত হইলে মানে ওই পি ফাংশনটা কাটাকাটি চলে যাবে। তো ওই এইভাবে যদি অঙ্ক করো ওই অ্যান্সার 120 আসবে। কোয়েশ্চেন সেম, ক্যালকুলেশন সেম, জাস্ট হচ্ছে আমি তোমাকে একবার মান দিয়ে করে দিলাম, মান দিয়ে করলে তোমার কাছে সহজ লাগে, আর রাশি দিয়ে করতে গেলে কঠিন লাগে, ওই রাশি দিয়ে করতে গেলে যে কঠিন লাগে সেটি তোমাকে এখন করতে দিলাম। এবং এটার অ্যান্সার হচ্ছে, অ্যান্সার ইজ একটু আগে আমরা সলভ করলাম 120 ডিগ্রি। এবং এটা তোমাদের হোমওয়ার্ক, তুমি এভাবে অঙ্কটা করবা, ওকে? এভাবে অঙ্কটা করবা এবং অবশ্যই ভালোভাবে বুঝে শুনে করবা। কথা ক্লিয়ার কি না বলো? এই অঙ্কটা করার 3p, আমি আবারও বলে দিই 3p এবং 2p, পি এর মান 10 ধরো, 30 20 হয়ে গেছে, আর সে 6p 60 হয়ে গেছে। সো 3p এবং 2p মানের বল দুটির লব্ধি আর, প্রথম লাইন। সেকেন্ড লাইন, প্রথম বলটিকে দ্বিগুণ করলে, 3p কে দ্বিগুণ করলে 6p আর 60, প্রথম বলটিকে দ্বিগুণ করলে লব্ধি দ্বিগুণ হয়ে যায়, তা বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। ভালো লাগতেছে কিনা বলো? কোশ্চেনটা পড়ে বা শুনে এখন ভালো লাগতেছে কিনা, বা এখন মোটামুটি সহজ লাগতেছে কিনা সেটা একটু বলো। কোশ্চেনটা এখন পড়ে এখন সহজ লাগতেছে কিনা, এখন পারবো পারবো বলে মনে হয় কিনা সেটা একটু বলো। এখন পারবো পারবো বলে মনে হয় কিনা? ক্লিয়ার তাই? ওকে, আলহামদুলিল্লাহ। তো এবার চলে আসো আমাদের লেকচার শিটে আসি তাহলে। রূপন্তী প্রকাশনী রাইটারের অংশ থেকে একটা অংশ করাবো। হ্যাঁ আসো। ওকে 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 আচ্ছা হ্যাঁ 8.1। আচ্ছা, সো 1 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, যেটা দুইটা জায়গায় এসেছে, আমি একটু স্ক্রিনশট নিই। এটা হচ্ছে আমাদের, আবারও বলি, এটা আমাদের 21 ব্যাচের 22 ব্যাচের প্রবলেম বুক 3 এর অংশ। হ্যাঁ 22 ব্যাচের কিউরিওসিটি প্রবলেম বুক 3-তে এই অংশটুকু দেওয়া। এই অংশটার পেজ নাম্বার কত? 22 ব্যাচের 126, প্রবলেম বুক 3 এর 126 নম্বর পৃষ্ঠা। আচ্ছা ওকে, সো আসো, যারা 22 ব্যাচের বইটা পাইছো, বইটা তো 22 ব্যাচের স্টুডেন্টদের দেওয়া হয়েছে, তাদের জন্য একটু সুবিধা হইলো, তবে তাদের তো পরে করাবো অধ্যায়টা আবার। তো এখানে 1 নম্বর কোয়েশ্চেন, যেহেতু দুইবার বোর্ডে আসছে, একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, আবার চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছে, এই জন্য কোয়েশ্চেনটা নিলাম। আচ্ছা দেখো, ঠিক আছে। সো এখানে এত এবং 60 ডিগ্রি কোণে একটা বস্তুতে ক্রিয়ারত বলদের লব্ধির মান কত? এটা খুব নর্মাল কোয়েশ্চেন দিচ্ছে, দেখছো? লব্ধির মান 8 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 3 ইন্টু cos 60 ডিগ্রি। অ্যান্সার বলো বলো, তাতে কমেন্টে বলো, তাড়াতাড়ি কমেন্টে জানাও অ্যান্সারটা, কমেন্টে দ্রুত জানাও, দ্রুত অ্যান্সারটা কমেন্টে জানাও, একটু দ্রুত কমেন্টে অ্যান্সারটা জানাও। দ্রুত ক্যালকুলেশন কমেন্টে জানাও, অ্যান্সারটা কমেন্টে জানাও। আচ্ছা হ্যাঁ, প্রাপ্তি 9.84, তারিখ 9.84, ওকে। হ্যাঁ তাহলে 9.84ই হবে, যেহেতু ম্যাক্সিমামই 9.84 দিচ্ছ, এত নিউটন। অ্যান্সার শেষ। যথেষ্ট সহজ না, দেখছো দুইটা জায়গায় আসছে। আচ্ছা ওকে, আমরা পরের কোয়েশ্চেনে যাই, দেখি আর ভালো লাগে না। আচ্ছা ওকে, আচ্ছা এই যে হ্যাঁ 3 নম্বর কোয়েশ্চেন।
কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো কি দিয়েছে, আমি একটু এখানে, আচ্ছা 3 নম্বর কিন্তু দুইবার বোর্ডে এসেছে। ঢাকা বোর্ড 17তে আসছে, দিনাজপুর বোর্ড 17তে আসছে। দেখো মানে আমি এতক্ষণ ধরে যা যা বলছি, হ্যাঁ অ্যাকচুয়ালি ওইখান থেকে কোয়েশ্চেন যে আসছে 3 এবং 4 দুইটা কোয়েশ্চেন নিলাম। এটা তোমাদেরকে দেখানোর জন্যে আমি এখন হচ্ছে এই অংশের মানে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করাচ্ছি, যে তোমাদের একটা কনফিডেন্স যেন আসে যে না, যেটুকু আসলে সময় এখানে দিলাম ওইটুকু দিয়ে অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার করা যায়। সো 3 নম্বর কোয়েশ্চেন দেখো, 3 নম্বর কোয়েশ্চেন, 70 নিউটন এবং 100 নিউটনের কেসে দুইটি বলে লব্ধির কোন বিন্দুতে ক্রিয়া করে, লব্ধি কোন বিন্দুতে ক্রিয়া করে, এদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 62 ডিগ্রি। আর শেষ লব্ধির মান এবং দিক নির্ণয় করে। দেখছো কি কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 17, দিনাজপুর বোর্ড 17। সো লব্ধির মান আর ইকুয়াল টু √100 স্কোয়ার প্লাস 70 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 70 ইন্টু cos 62 ডিগ্রি। ক্যালকুলেটর লাগবে, মান আসবে এত নিউটন। আর থিটা ইকুয়াল টু 10 ইনভার্স কিউ সাইন আলফা, লব্ধি বড় বলের দিকে ঘিরে থাকে। সো 70 সাইন 62 ডিগ্রি 100 প্লাস 70 cos 62 ডিগ্রি। একটু দ্রুত বলো 3 নম্বরের ক্ষেত্রে, এই যে কোয়েশ্চেন নাম্বার 3, 3 নম্বরের ক্ষেত্রে অ্যান্সার কি বলো কমেন্ট বক্সে ফার্স্ট। হ্যাঁ 3 নম্বরের ক্ষেত্রে কমেন্ট বক্সে একটু জানাও। তিন নম্বরের ক্ষেত্রে অ্যান্সার কি একটু কমেন্ট বক্সে জানাও। অ্যান্ড তোমাদেরকে ইন অ্যাডিশন আমি একটু কথা বলে রাখি, স্থিতিবিদ্যার যে লাইভ কোর্স, হয়তো সেকেন্ড লাইভটা পাবলিক গ্রুপে নাও হইতে পারে, এটা হচ্ছে স্থিতিবিদ্যার লাইভ কোর্সের প্রাইভেট গ্রুপ। আর এখন পর্যন্ত আমাদের 238 জন মেম্বার এখানে আছে। যাই হোক, সো অ্যাডমিশন এবং একাডেমিক, যাই হোক এখানে একাডেমিক অংশ মূলত ভালোভাবে শেষ করে দেওয়া হবে। এবং এই জায়গায় আমরা যে পোস্ট লাইভ টাস্কে নিচ্ছি ম্যাথেটার্সে, এই জায়গার ক্যাপশনেই হচ্ছে স্থিতিবিদ্যার ক্লাস 1 ডিটেলস লিঙ্ক, এই ডিটেলস লিঙ্কে ক্লিক করলে ম্যাথেটার্স গ্রুপে স্থিতিবিদ্যা অধ্যায়ের, দেখছো মানে খুব আচ্ছা দেখ, এটা আসলে খুব মজা করে দেওয়া এই ছবিটা। হ্যাঁ স্থিতিবিদ্যা অধ্যায়ের কোর্সের সিস্টেম কি না কি এগুলো সব দেওয়া আছে, ঠিক আছে এই জায়গায়। এটা যেহেতু একটা লাইভ কোর্স, যথেষ্ট ডেকোরেটিভ একটা কোর্স, হ্যাঁ এবং খুব এনার্জেটিক একটা কোর্স যাবে ইনশাল্লাহ। আচ্ছা সো এখানে দেখো 3 নম্বরের অ্যান্সার যারা যারা করেছো, এই তো হ্যাঁ গুড, 146 নিউটন 146.53 আর হচ্ছে 24.98 ডিগ্রি, তাই না, বা 94 ডিগ্রি। গুড, এই তো অনেক অ্যান্সার ঠিক মতো দিতে পেরেছো, মাশাআল্লাহ খুবই ভালো। সো জনগণ এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 4। দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা সিলেট 19 সালে, দেখো সিলেট বোর্ড 19, আর ওইখানে আরেকটা বোর্ড আছে, আরেকটা বোর্ডে 19 সালে আসছে, দুইটা বোর্ডে 19 সালে আসছে 4 নম্বর কোয়েশ্চেন। সো 4 নম্বর কোয়েশ্চেনটাতে আসি। দেখো 4 নম্বরে কি বলেছে, 4 নম্বরে একটি বিন্দুতে পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বল লব্ধি 6 নিউটন হলে বল দুইটির মান নির্ণয় করো। এখানে লব্ধি আর ইকুয়াল টু 2p cos আলফা বাই 2 শিখাইছিলাম না, বলো 2p cos। দেখছো সূত্রটা কোন জায়গায় লাগে, দেখছো সূত্র কোন জায়গায় লাগে, সমান বলের ক্ষেত্রে সূত্র শিখেছিলাম কিনা বলো, 19 সালে কোয়েশ্চেন আসছে। আমি যে সূত্রটা শিখেছিলাম কাজে লাগতেছে কিনা, সমান বলের ক্ষেত্রে সূত্রটা শিখেছিলাম। সো আর এর মান লব্ধি 6 নিউটন, 2 ইন্টু সমান বলের মান p ইন্টু cos আলফার ভ্যালু কত 60 দিয়ে তো করাইছিলাম, 60/2 30। হিসাব করো 60/2 30। পি এর মান কত কমেন্টে জানাও দেখি, তোমাদের আর আমি করে দিলাম না, তুমি নিজেই বলো। আচ্ছা হ্যাঁ আগেরটা অ্যান্সার ঠিক আছে, গুড, অনেক অ্যান্সার দিয়েছো, গুড। সো পি এর মান কত কমেন্টে জানাও। তারিখ বলতেছো 10.39 নিউটন। দেখছো আমি আবারও বলি, এই সূত্রটা তোমাকে আমি শিখাইছিলাম তাই না লেকচারের মধ্যেই, এবং ইনশাল্লাহ সহজ হবে। আচ্ছা 2√3 হয় কেমনে, √16 মান হচ্ছে কত 10√3/2 তাই না। সো 2 কাটা গেল √3, 6/√3,
6/√3 3 দুগুণে 6, হ্যাঁ 2√3 হয় এক্স্যাক্টলি 2√3 বা হচ্ছে √3 মান 1.73 3.46 এটা লিখতে পারে। যারা ক্যালকুলেটর দিয়ে করছে ওই ক্যালকুলেটরগুলোতে তো কয়েকটা যে এফএক্স ক্যালকুলেটর তো আছে ফ্র্যাকশন আকারে দেখায়, ওরা এটাই অ্যান্সার দিয়ে দিয়েছে। আচ্ছা, তো 6/√3 আর হচ্ছে 2√3 বা 3.46, বাহ চমৎকার। তো তাহলে দেখো আমরা এখানে আজকের লেকচারে আমরা আসলে যেটা করেছি যে স্থিতিবিদ্যা অধ্যায়ের প্রথম অংশের একদম বেসিক পার্ট নিয়ে আমরা ডিসকাস করেছি বা ডিসকাস করতে চেয়েছি। তো 4 নম্বর কোশ্চেন পর্যন্ত গেল। এই যে দেখো সব 5 নম্বর 6 নম্বর সকল বোর্ড, ঢাকা বোর্ড 19, সকল বোর্ড 18তে এসেছে 60 ডিগ্রি কোণে দুটি সমান বলের লব্ধির মান কত, তাই না? এই কোশ্চেনগুলো কিন্তু আমরা করিয়েছিলাম। 60 ডিগ্রি কোণে দুটি সমান বলের লব্ধির মান, এই যে একটু আগে যে সূত্রটা শিখেছিলাম ওই সূত্র দিয়ে 6 নম্বর কোশ্চেনটা করতে পারবা। তারপর 7 নম্বর কোশ্চেন দেখো অনেকবার পরীক্ষা আসছে। 7 নম্বর কোশ্চেন, দুইটি সমান বল একটি কণার উপর ক্রিয়ারত, এদের লব্ধির বর্গ বল দুটির গুণফলের 3 গুণের সমান হলে বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। দেখো আমি একটু করে দিই, অনেকবার আসছে পরীক্ষা, দেখছো অনেকবার পরীক্ষা আসছে। বাবা আসো দুটো কোশ্চেন নিলাম। আচ্ছা ওকে, স্থিতিবিদ্যা খুব ভালোভাবে ইনশাল্লাহ আমরা শেষ করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করে। ওকে, সো এবার দেখো 60 ডিগ্রি কোণে দুইটি সমান বলে লব্ধির মান কত। ওই যে লব্ধি r = 2p cos α/2, ধরি সমান বলের মান হচ্ছে p, 2 ইন্টু এটা হচ্ছে 6 নম্বর 2p cos 60 ডিগ্রি মানে 30 ডিগ্রি হয়ে যাবে √3/2, তার মানে √3p অ্যান্সার। হ্যাঁ, দুটি সমান বল, বল ধরি বল দ্বয়ের মান p, ধরি বল দ্বয়ের মান p। আচ্ছা, তারপর হচ্ছে 7 নম্বর কোশ্চেন, দুইটি সমান বল ধরি বল দ্বয়ের মান p, বল কোনো একটি কণার উপর ক্রিয়ারত, এদের লব্ধির r, ওকে, এদের লব্ধির বর্গ দ্যাট ইজ r², বল দুইটির গুণফলের, বল দুইটির গুণফলের দ্যাট ইজ p ইন্টু p, দুইটি সমান বল p ইন্টু p, বল দুইটির গুণফল p ইন্টু p, গুণফলের 3 গুণের সমান হলে বল দুইটির অন্তর্ভুক্ত কোণ কত। মানে r² = 3p², r² = 3p² হলে আলফার ভ্যালু কত। খুব সহজ কোশ্চেন। r² সমান এখন তাহলে বলো √p² প্লাস p² প্লাস 2 ইন্টু p ইন্টু cos α, তাই না? অন্তর্গত কোণ আলফা শর্ত ধরে এগুলো 3p² স্কোয়ার যেহেতু হয়ে গেছে, তাহলে এখন বলো কাহিনী তো শেষ। 2p² প্লাস 2p², এটার কেসটা কিন্তু আমি তোমাদেরকে শিখাইছিলাম। হ্যাঁ, দুইটা বলের লব্ধির কেসে এই যে r = লব্ধি যখন কত আসে, r = 2p cos α/2 আসে, তাই না? তো ঠিক কিনা বলো। আর এখানে আমাদের কি বলছে, আচ্ছা 2p যদি বল দ্বয় সমান হয়, দুটি সমান বলের লব্ধি আর হইলে আর এর মান তো আসলে ক্যালকুলেশন করলে 2p cos α/2 আসে। দেখো এত ঝামেলা না করে ওইখানে একই জিনিস আসছে অ্যাকচুয়ালি। তো সেই r², দেখো r = আসবে দুটি সমান বলের লব্ধি, দেখছো একই জিনিস কয়বার কাজে লাগছে, 2p cos α/2 স্কোয়ার, তাহলে 4p² cos² α/2 = 3p², কাটা যায়। তাহলে দেখছো কাহিনী, cos² α/2 যারা বুঝছো তারা মজা পাবা, এখানে তো অ্যাঙ্গেল নেগেটিভ আসবে না। cos α/2 = 3/√3/2, তাই না? তাহলে α/2 cos কত ডিগ্রি মান √3/2 ভাই 60 ডিগ্রি, তাহলে আলফা = 120 ডিগ্রি। দেখছো এটা সমান cos 60 ডিগ্রি, cos 60, আচ্ছা সরি cos 30 দেখা যায়, সরি cos 30 ডিগ্রি মান √3/2, α/2 সমান 30, আলফা = 60। মজা বুঝছো? সবাই বলো বুঝছো কিনা একটু জানো কমেন্ট বক্সে দ্রুত। দেখো আমরা যেটুকু অংশ পড়াইছি আজকে ওইটুকু অংশের উপর অ্যাপ্লিকেশন বুঝতে পারছো যে আসলে কত ভাস্ট অ্যাপ্লিকেশন এবং কত ভালোভাবে অঙ্কগুলো আসছে। হ্যাঁ বলো।